বিএনপি ওয়াদা দিলে পূরণ করে কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী। দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান। জেলায় কৃষি বিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। চাঁদপুরে উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। ফ্যামিলি কার্ডের আওতায় আসছে আরও 21 জেলা। দলীয় প্রধানের আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফারাক্কা চুক্তির মধ্য দিয়ে নির্ধারণ হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কিনা। দেশের স্বার্থ রক্ষা করেই নবায়ন চায় সরকার। বেলাজে ক্ষতিগ্রস্ত দুদেশেরই মানুষ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যা দাবি নেতাকর্মীদের। হাম উপসর্গ নিয়ে জেলা উপজেলা হাসপাতালে গেলে গণহারে রেফার করা হচ্ছে ঢাকায়। চিকিৎসা ও শয্যা সংকটে দিশেহারা অভিভাবক। কারণ জানতে তদন্তের পরামর্শ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় ব্যর্থতার দায়ে প্রক্টর অফিসে তালা। 48 ঘন্টার আলটিমেটামেও অভিযুক্ত আটক না হওয়ায় ক্যাম্পাসে বিক্ষোভ। এবং হকারের দখলে মেট্রো স্টেশনের নিচের অংশ ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা। ওঠানামায় প্রতিদিন ভোগান্তিতে লাখো যাত্রী। ঠিকমতো রক্ষণাবেক্ষণের তাগিদ। কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ওয়াদা দিলে পূরণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে তুলে ধরেন, নির্বাচনী প্রতিশ্রুতি খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম পুরোহিতদের সম্মানে দেয়া শুরু হয়েছে। দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। জেলায় কৃষি বিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দেন তিনি। এরপর চাঁদপুরে উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। আমরা দেশের মানুষকে বলেছিলাম খাল খনন করব, আপনারাই বললেন কাজ শুরু করেছি। দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, সেটাও তো শুরু হয়েছে নাকি? আচ্ছা, দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড দিব, সেই কাজ শুরু হয়েছে? এখনো পুরোপুরি শুরু হয়নি, অল্প করে শুরু করতে হয় প্রথমে, কিন্তু শুরু তো হয়েছে নাকি? আচ্ছা, তারপরে দেশের মানুষকে বলেছিলাম যে ইমাম সাহেব সহ যারা আছে তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করবো, শুরু হয়েছে? দেখেন আপনারাই করলেন, সকলে শুয়েছে। এরকম আরো কিছু কথা বলছিলাম। তার মানেটা দাঁড়ালো কে? তার মানেটা দাঁড়ালো বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। সেই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন, যে জাতি নিজেরা পরিশ্রম করে আমি তাদেরকে সহযোগিতা করি। এবং সে কারণেই কিন্তু বিএনপি সব সময় একটি কথা বলে থাকে, করব কাজ সবার আগে। এই জন্যই আমরা এই কথাটি বলি। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, এখন হচ্ছে আমাদের দেশ পুনর্গঠনের পালা। কিন্তু দেশ পুনর্গঠন আমরা একা, সরকার একা পারবে না। এই আপনারা কারা? বাংলাদেশের কি হন আপনারা? আমার সামনে যে হাজার হাজার মানুষ কি হন? বাংলাদেশের বাংলাদেশের নাগরিক। এই দেশটা কাদের? অর্থাৎ বাংলাদেশের মানুষের, জনগণ হচ্ছে এই দেশের মালিক। এই মুহূর্তে কুমিল্লায় আছেন সহকর্মী ইমরুল হাসান এবং চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি প্রথমেই যাচ্ছি ইমরুলের কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমান 10-12 মিনিট আগেই বরুড়ার যে পথসভাটা ছিল সেটাতে বক্তব্য রেখে উনি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই পথসভায় উনি যে বক্তব্য রেখেছেন, মূলত বিএনপির যে নির্বাচনী ইশতেহারে যে ভোটের আগে যে ওয়াদাগুলো উনি দিয়েছিলেন, সেই ওয়াদা একে একে বাস্তবায়ন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সব বাস্তবায়ন করা হবে। তার সেই পুরনো প্রতিশ্রুতি, অঙ্গীকার, সেটি পুনর্ব্যক্ত করেছেন উনি। এছাড়া এইখানে
কুমিল্লার মানুষের এই কুমিল্লাকে বিভাগ করার একটি জোরালো দাবি ছিল। প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিতে দাঁড়ান তখনই জনগণ, সাধারণ মানুষ এখান থেকে উল্লাসের সহিত তারা এই দাবিটি জানাচ্ছিলেন যে কুমিল্লাকে যাতে বিভাগে পরিণত করা হয়। তবে এটার জবাবে উনি বলেছেন যে সেটি যদি জনগণের দাবি হয় সেক্ষেত্রে সেটি বাস্তবায়ন করা হবে। আর কুমিল্লা একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা সরকার রয়েছে, সেটি উনি তুলে ধরেছেন। বিগত সরকারের সমালোচনা উনি করেছেন যে বাংলাদেশের স্বাধীনতা 55 বছর হয়েছে, সমসাময়িক সময়ে যেসব দেশগুলো স্বাধীনতা অর্জন করেছে তারা যতখানি অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ সেভাবে অগ্রগতি অর্জন করতে পারেনি। সেই কারণে উনি বিগত যে 16-17 বছর আওয়ামী লীগ সরকারের শাসনামল সেটি সমালোচনা করেছেন যে তাদের আসলে এই ফ্যাসিবাদী শাসনের কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। তো এখন দেশ গড়ার পালা, এবং সেটি শুধু সরকারের পক্ষে একা বাস্তবায়ন করা সম্ভব নয়। সেই কারণে উনি জনগণের সহায়তা চেয়েছেন এবং বলেছেন যে জনগণের আস্থা বিএনপির উপর আছে, বিএনপি সরকারের উপর আছে, এবং একে একে উনি তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটি বাস্তবায়ন করা হবে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে পারবে তার সরকার, এমন প্রত্যাশার কথা উনি জানিয়েছেন। এই মুহূর্তে চাঁদপুরে রয়েছেন, প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন, সেখানে আছেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ, সেখানে দুটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন, সেখানে আছেন ফারুক আহমেদ, আমরা যাচ্ছি তার কাছে। চাঁদপুরের দুটি খাল পুনঃখনন এবং একই সঙ্গে যে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি রয়েছিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সেই প্রধানমন্ত্রী এখন চাঁদপুরের পথে। বলা যেতে পারে যে তিনি কিছুক্ষণ আগে কুমিল্লার সীমানা পেরিয়ে চাঁদপুর জেলায় তিনি প্রবেশ করেছেন। আমরা যদি বলতে পারি যে এই মুহূর্তে আমি আছি চাঁদপুর সদর শাহ মাহমুদ উরিয়ানের বিশ্বখাল, যেই খালটি পুনঃখনন করবেন কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই তারেক রহমানের এই খাল খনন কর্মসূচি দেখতে এর মধ্যে কিন্তু হাজার হাজার নারী পুরুষ কিন্তু সেই শাহ মাহমুদপুর এলাকায় তারা সমবেত হয়েছেন এবং এই খাল পাড়ে হাজার হাজার মানুষের যে অপেক্ষা প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য, সেই অপেক্ষার পালা যেন কিছুতে তাদের শেষ হচ্ছে না। আমরা যদি বলতে পারি যে এই চাঁদপুরের এই খাল খনন কর্মসূচিটি হওয়ার কথা ছিল দুপুর 1:45, কারণ প্রধানমন্ত্রী যখন ঢাকা থেকে রওনা দেন তারপর কিন্তু পথে পথে হাজার হাজার মানুষের যে ঢল নেমেছিল তাকে এক নজর দেখার জন্য, তার কারণে হয়তো প্রধানমন্ত্রী কুমিল্লা আসতে কিছুটা বিলম্ব হয়েছে। এবং কুমিল্লার যেই তিনি পথসভাটি করেছেন সেখানেও হাজার হাজার নেতাকর্মী সাধারণ মানুষজন যেমনটি ছিল ঠিক একইভাবে কিন্তু চাঁদপুরের 4টি পয়েন্টে, অর্থাৎ 4টি যে কর্মসূচি আছে, দুটি খাল পুনঃখনন কর্মসূচি, একই সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ এবং কর্মী সমাবেশ, সেই জায়গাগুলোতেও কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে মানুষজন। বলা যেতে পারে যে চাঁদপুরের স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে হাজার হাজার নারী পুরুষ প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য তারা এখন অপেক্ষায় আছেন। তো আমরা যদি বলতে পারি যে এই যে বিশ্বখাল, যে খালটি তিনি পুনঃখনন করবেন, এর আগে কিন্তু চাঁদপুরের শাহরাস্তির ওয়ারুক বাজারের পাশে খুর্দ খাল নামে আরেকটি খাল আছে, যেই খাল এবং এই খালটি, দুটি খালে কিন্তু কৃষকের সেচ সুবিধার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ খালগুলো খননের জন্য যতটা মানুষজনের আগ্রহ আছে তার সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু চাঁদপুরের মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন। তো আমি যদি সব শেষ তথ্যটি জানাতে চাই, প্রধানমন্ত্রী হয়তো কিছুক্ষণের মধ্যে চাঁদপুরের দুটি খাল কর্মসূচির উদ্বোধন করবেন। এই ছিল আমার কাছে চাঁদপুরের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা ও চাঁদপুরে। দেশের পানির সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি ও পদ্মা ব্যারাজ নির্মাণকে যুগান্তকারী পদক্ষেপ বলছেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব বলছেন, দেশের স্বার্থ রক্ষা করে এই সরকার ফারাক্কা চুক্তি নবায়ন করতে চায়। এই চুক্তির মধ্য দিয়ে নির্ধারণ হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কিনা। দুদেশের সাম্প্রদায়িক সমস্যাও দূর করার তাগিদ নেতাদের। গঙ্গায় ফারাক্কাবাঁধ নির্মাণের মাধ্যমে ভারত একতরফাভাবে গঙ্গার পানি প্রত্যাহার করে নেয় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের পরিবেশ ও কৃষিতে যে বিপর্যয় নেমে আসে, তারই প্রতিবাদে শুরু থেকেই পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করার জোরালো দাবি ওঠে বাংলাদেশ থেকে। গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে 1976 সালের 16 মে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কাবাঁধ অভিমুখে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক লং মার্চ। পানির ন্যায্য বন্টন ও অধিকার আদায়ের ক্ষেত্রে মাওলানা ভাসানীর সাহসী পদক্ষেপ এখনও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়।
দিবসটি উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ফারাক্কা দিবসের তাৎপর্য, অভিন্ন নদীসমূহের পানি বন্টন ব্যবস্থা, কৃষি ও পরিবেশ রক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। পদ্মা ব্যারেজ নির্মাণে বর্তমান সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এর সুবিধা পেতে 20 থেকে 30 বছর লেগে যাবে। এবার ফারাক্কা চুক্তি নবায়ন কয়েক বছরের জন্য না করে দীর্ঘদিনের জন্য ন্যায্য চুক্তির পরামর্শ তাদের। প্রতিবেশী দেশের সঙ্গে বৈরতা না দেখিয়ে বন্ধুত্বকে গুরুত্ব দিতে দুই দেশের সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। যতই বাংলাদেশের বিপক্ষে রেটরিক তৈরি করে ক্ষমতায় থাকুক না কেন, আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতিবেশী পাশে থাকলে, বৃহৎ প্রতিবেশী পাশে থাকলে প্রভুত্ব না করে, বৈরিতা না দেখিয়ে তার সাথে বন্ধুতাই দেখাতে হয়। দেশের পানি সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফারাক্কার চুক্তি নবায়নের মধ্যে দিয়েই ফারাক্কার সমস্যারও সমাধান হবে। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বলে মন্তব্য করেন তারা। এই সরকার পানির যে সংকট, পানির যে সমস্যা, পদ্মার যে গঙ্গার যে সমস্যা, সেই সমস্যা ইনশাল্লাহ চুক্তির মধ্য দিয়ে ডিসেম্বরে শেষ হবে, চুক্তির মধ্য দিয়ে একটি মীমাংসার জায়গায় পৌঁছাবে। আমাদের শক্তিতে দুষ্কর্মীটা আসে, অন্য দলের আগুন লাগে, আমার মধ্যে না করলেও তাপ রাখে। সুতরাং আমরা একটা তাপ অনুভব করছি, সে কারণে আমাদের সজাগ থাকতে হবে। কেন আপনারা এটা পরীক্ষামূলকভাবে চালু করতে গেলেন? কেন আপনারা ফারাক্কা ব্যারেজ আপনারা করতে গেলেন? কি দরকার ছিল? ফারাক্কা চুক্তি সম্পাদনের মধ্যে দিয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কিনা সেটি স্পষ্ট হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা ব্যারেজ চুক্তি নবায়ন করা হবে। ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করবে, তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। বর্তমান সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে রাজশাহীতে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আয়োজনে শুরু হচ্ছে গণজমায়েত। সেখানকার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মওদুদ রানা, যাচ্ছি তার কাছে। ফারাক্কা লং মার্চের 50 বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে গণজমায়েত আয়োজন করা হয়েছে এবং সেটি দুপুর 3টায় শুরু হবে। এখানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তিনি বক্তব্য রাখবেন। একই সাথে রাজশাহীর যে 3টি সংসদীয় আসন রয়েছে, সেই 3টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা এখানে বক্তব্য রাখবেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম তিনিও আসলে এখানে বক্তব্য রাখবেন এবং একই সাথে এখানে যারা নদী ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ রয়েছেন তারাও এখানে কথা বলবেন এবং তারা যেটি বলছেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিচালিত যে ফারাক্কা লং মার্চ সেটির আজকে আসলে 50 বছর পূর্তি হচ্ছে এবং সেই লং মার্চ থেকে আসলে যে ফারাক্কা এই রাজশাহী অঞ্চলের জন্য ক্ষতিকর এবং তারই প্রতিবাদে যে লং মার্চ হয়েছিল, যেটি বলছেন যে রাজশাহীর যে পদ্মা নদী রয়েছে তারা কখনোই আসলে যে ন্যায্য পানি, সেই ন্যায্য পানি পায়নি, যার ফলে রাজশাহী অঞ্চল মরুকরণের পথে এবং একই সাথে তারা যেটি বলছেন যে পদ্মা নদীতে কিন্তু এখন আসলে কোনো পানি নেই এবং পানি না থাকার ফলে রাজশাহীর যে বরেন্দ্র এলাকা রয়েছে সেখানে কিন্তু ভূগর্ভস্থ পানির যে চাপ সেটি প্রতিনিয়ত পড়ছে এবং ভূগর্ভস্থ পানি আসলে নিচে নামছে, যার ফলে রাজশাহী অঞ্চল মরুকরণ হচ্ছে। তারা বলছেন যে বাংলাদেশের মানুষ যাতে ন্যায্য পানি পায় ভারতের কাছ থেকে এবং একতরফা যে চুক্তি, সেই চুক্তিটি প্রত্যাহার করে নতুন করে আসলে যে চুক্তি সেটি যেন বাস্তবায়ন করা হয়, সেই দাবি আসলে এখানে তোলা হবে এবং তারা যেটি বলছেন তাদের প্রস্তুতি শেষের দিকে এবং 3টার মধ্যেই তাদের যে কর্মসূচি সেটি শুরু হবে। এই ছিল এখানকার যে গণজমায়েত সেটি থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ চলছে। জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যা দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। নগরের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে 11 দলীয় ঐক্যের নেতারা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য রাখছেন। এর আগে মিছিল ও স্লোগান দিয়ে সমাবেশের স্থলে আসেন দলীয় নেতাকর্মীরা। আমাদের এই পদ্মার যেন ন্যায্য হিস্যার দাবিতে আমাদেরকে পানি সরবরাহ করা হয়, এটা আমাদের একটা ঐতিহাসিক প্রাণের দাবি। এই দাবিগুলো নিয়েই মূলত আজকে
বাংলাদেশ জামায়াত ইসলামী এবং 11 দলের পক্ষ থেকেই আজকের এই ঐতিহাসিক সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা জুলাই সনদ যেন বাস্তবায়ন করতে পারি সেই উপলক্ষে আমরা আসছি। এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, যাচ্ছে তার কাছে। গণভোটের রায় বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্সা সহ বিভিন্ন দাবিতে আজকে রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ আছে সেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 11 দলীয় ঐক্যের, এবং এই যে সমাবেশটি আসলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এরই মধ্যে নানা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 2টা থেকে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যদিও এর কেন্দ্রের শীর্ষ যে নেতৃবৃন্দ তারা এখনো এসে উপস্থিত হয়নি। মূল প্রোগ্রামটি আসলে এখান থেকে 3টায় শুরু হবে এবং 3টায় এখানে উপস্থিত হবেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবে। এছাড়াও 11 দলীয় জোটের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছে তারা এখানে উপস্থিত হবে। বিশেষ করে এখানে গণভোটের রায় বাস্তবায়ন, এখানে জনদুর্ভোগ যে লাঘব করা, ফারাক্কা বাঁধের যে প্রতিবাদ সেটি তারা জানাবেন। পাশাপাশি পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতেই মূলত তারা এই 11 দলীয় বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছেন, এবং এই ডাক বিশেষ করে এখান থেকে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে ঘোষণা দিবেন সেই ঘোষণা মেনে, সেই নির্দেশনা মেনে আসলে তারা তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি আসলে পরিচালনা করবেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজশাহীর যে মাদ্রাসা মাঠ রয়েছে সেই মাদ্রাসা মাঠে এখনই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, তবে এখনো যে কানায় কানায় পরিপূর্ণ হওয়া সেটি কিন্তু এখনো এই মাদ্রাসা মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়নি। নেতাকর্মীরা আশা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার আগেই এই মাদ্রাসা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হবে এবং মিছিল নিয়ে বিভিন্ন বিভাগের থেকে, বিভিন্ন আশেপাশের জেলাগুলো থেকে বিভিন্ন নেতাকর্মী নিয়ে তারা আসলে এই সমাবেশ স্থলে উপস্থিত হবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর মাদ্রাসা মাঠে। হাম প্রসঙ্গ, হাম উপসর্গ নিয়ে জেলা উপজেলা হাসপাতালে গেলেই গণহারে রেফার করা হচ্ছে ঢাকায়। এতে চাপ বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। চিকিৎসা ও শয্যা সংকটে দিশেহারা অভিভাবক, হিমশিম অবস্থায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সামনে চিকিৎসক থাকার পরও রেফারের কারণ তদন্তের পরামর্শ তাদের। দুদিন আগেও রুবেল আহমেদের চোখে মুখে ছিল আতঙ্ক আর হতাশা। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে হামে আক্রান্ত মুমূর্ষু একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা ছিলেন তিনি। ভোলা থেকে শুরু করে রাজধানী, কোথাও নেই সিট ফাঁকা। এমন বাস্তবতায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হয়েছে রুবেল আহমেদের। ডাক্তারকে দেখাইছি, দেখানোর পরে বলতেছে হাম রোগের বাব আছে, তো আপনারা এখানে থাকেন না, আপনারা ঢাকা চলে যান ইমার্জেন্সি, এখানে থাকলে চিকিৎসা ভালো হবে না। বরিশাল থেকে আসা কবির মিয়া অসুস্থ সন্তান নিয়ে 5 হাসপাতাল ঘুরেছেন 20 দিন ধরে। চাঁদপুরের শিউলি আর নোয়াখালীর হালিমাও জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে এসছেন ঢাকায়। হাসপাতালের বেশিরভাগ রোগী মফস্বলের। রোগীর স্বজনদের অভিযোগ, বেশিরভাগ জেলা ও উপজেলা হাসপাতাল থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে রোগীদের। যখন গেলাম পাতলা পায়খানা ভালো হয় না, তখন বলতেছে যে ওষুধপত্র তো দিছি, এখন তো কিছু করার নেই, যেহেতু কমতেছে না আপনারা ঢাকা। প্রাইভেট ডাক্তারে গোরপুর পাঠাইছে, ওখান থেকে ভর্তি করাইছি 11টার দিকে। ওখানে রাতে দেখি অবস্থা খারাপ, রাত্রে ডাক্তারকে দেখাইছি, দেখানোর পরে বলতেছে আপনারা ওকে মাউতল নিয়ে যান। 2 দিন ছিলাম, 2 দিন পরে ওর শরীরে আবার এই শ্বাসকষ্ট, শরীর নীল হয়ে গেছে। পরে সবিত খেলে অ্যাম্বুলেন্স ভরে আমরা সরাসরি নিয়ে আসি ঢাকায়। রোগীর চাপ বাড়লেও সেবা দিতে হাসপাতাল প্রস্তুত জানান ডিএনসিসি হাসপাতাল পরিচালক। জেলা কিংবা উপজেলা হাসপাতালে একই পদমর্যাদার চিকিৎসক থাকার পরও গণহারে ঢাকায় রেফার করা হচ্ছে কিনা তদন্তের আহ্বান জানান তিনি। শুরুতেই যদি আমরা এই রোগীগুলাকে সঠিকভাবে চিকিৎসা দেই, আইসোলেশনে রাখি, পুষ্টিকর খাবার দেই এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে রাখি, সেই ক্ষেত্রে হামের জটিলতা খুবই কম হয় এবং রোগীদেরকে কষ্ট করে বিভিন্ন জেলা উপজেলা থেকে ঢাকা শহরে আসতে হয় না। তাই হাম নিয়ন্ত্রণে মফস্বল শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি সবার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। হাম সংক্রমণের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং বান্দরবানে আছেন সহকর্মী এনে জাকির। সরাসরি প্রথমে যাচ্ছে রুবেলের কাছে।
ভর্তি বেড়েছে, আশঙ্কা বেড়েছে, সেই সাথে হামের রোগীদের যেই বৃদ্ধি, প্রতিটা হাসপাতালে যে রোগী বেড়ে চলেছে তাতে এই সংখ্যাও বেড়ে চলেছে। হাসপাতালে যারা ডাক্তার রয়েছেন তারা তাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন। আমরা সেটা দেখছি যে প্রতিদিনই আমরা যখন হাসপাতালে আসি দেখি যে হাসপাতালের রোগীর চাপ কিন্তু বাড়ছে। গেল প্রতিদিনই যেটা বলা যায় যে যদি বলি যে রিলিজ এবং ভর্তির পরিমাণ, আজকে যে তথ্য ডিএনসিসি হাসপাতালে সেই অনুযায়ী ভর্তির পরিমাণে বেশি। এর মূল কারণ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে মফস্বলের যে রোগী রয়েছে তারা ঢাকামুখী হওয়ার কারণেই মূলত ঢাকায় রোগীর চাপ বেড়ে যাচ্ছে এবং যে সকল রোগীরা ঢাকায় আসছেন অধিকাংশ আসলে হামে আক্রান্ত, ব্যাপারটা তা না। এই ন্যূনতম চিকিৎসা বা সেখানে হাম সংক্রান্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারলে এই চাপটা কমে যেত এবং রোগীদের যে মৃত্যু ঝুঁকি বা রোগীরা অনেক বেশি অসুস্থ হয়ে পড়তেছেন সেই ঝুঁকিটা কমে যেত। এই বিভিন্ন হাসপাতাল, শুধু ডিএনসিসি নেই, আশেপাশে যে হাসপাতাল রয়েছে, শিশু হাসপাতাল থেকে শুরু করে ঢাকা মেডিকেলের সব জায়গাতেই একই অবস্থা এবং যারা স্বজন রয়েছেন তারা বলছেন যে তারা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে অনেক হাসপাতাল ঘুরে তারা মূলত এই ডিএনসিসি হাসপাতালে এসছেন এবং তাদের অভিযোগ হলো যে মফস্বলে যেই জেলা উপজেলা হাসপাতালগুলো রয়েছে সেখানে হাম সংক্রান্ত চিকিৎসা নেই, শুধুমাত্র ওষুধ দিয়ে এবং ধারণা করে তাদেরকে ঢাকা পাঠিয়ে দিচ্ছে। এরকম যেরকম এতে যাতে তাদের ভোগান্তি তৈরি হচ্ছে এবং রাস্তাঘাটে যেরকম ভোগান্তি তৈরি হচ্ছে, রোগীর অবস্থাও আশঙ্কাজনক হয়ে যাচ্ছে। এর ফলে যারা স্বজন রয়েছেন তারা অনেক বেশি শঙ্কিত। সব মিলিয়ে বলা যায় যে হামের যে পুরো চিত্র তা এখন পর্যন্ত স্বস্তিদায়ক নয়। হামে আক্রান্ত যারা হচ্ছেন এবং হামের সংক্রমণ সেটিও বৃদ্ধি পাচ্ছে। মৃত্যুর ইতিমধ্যেই 450 ছাড়িয়ে গেছে। তো এই প্রকোপটা মে মাসের শেষ নাগাদ কমবে, তবে সচেতনতার বাইরে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টিকার কার্যকারিতা শুরু না হওয়া পর্যন্ত কিন্তু স্বস্তির খবর বলা যাচ্ছে না। সব মিলিয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে এই ছিল এই মুহূর্তে। বান্দরবান থেকে একই খবর জানাবেন আমাদের সহকর্মী জাকির। বান্দরবানের আলীকদম উপজেলা দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যতই দিন যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আমরা খবর নিয়ে দেখেছি বান্দরবান আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ শেষ খবর পাওয়া পর্যন্ত 50 জনের বেশি হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি আছে। মূলত আলীকদম উপজেলার দুর্গম যে কুরুকপাতা ইউনিয়ন, সেই ইউনিয়নের পোয়ামুড়ি এলাকার 10 থেকে 15টি গ্রামে কিন্তু হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আমরা যেটি স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে জানতে পেরেছি যে মূলত আসলে যে দুর্গম কুরুকপাতা ইউনিয়ন সেখানে যোগাযোগ এবং নেটওয়ার্ক সমস্যার কারণে স্বাস্থ্যকর্মীরা সেইভাবে কিন্তু সেখানে সঠিক চিকিৎসা সেবা দিতে পারছে না। আরেকটা বিষয় যেটা যে হামের যে রোগী সেখানে সচেতনতার অভাবে ম্রো সম্প্রদায়ের মানুষজন সেখানে রয়েছে, তারা সচেতনতার অভাবে তারা কিন্তু একটু দুর্গম এলাকায় বসবাস করার কারণে তারা এই চিকিৎসা নিতে হাসপাতালে আসতে অনাগ্রহ প্রকাশ করে। এই কারণেই কিন্তু তাদেরকে আসলে সেখানে সেবা দিতে পারছে। তবে হাসপাতালে এসে যারা চিকিৎসা নিচ্ছে তাদের অনেকেই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, এটাই কিন্তু স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের হামের সবশেষ খবর। রাজধানী ও বান্দরবানের হামের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দুপুরের সময় আরও থাকছে। নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নিভে গেল একটি পরিবারের সবার প্রাণ। গ্রামের বাড়ি পটুয়াখালীতে 5 জনের জানাজা শেষে দাফন সম্পন্ন, এলাকায় শোক। আগের সরকার ব্যাংক থেকে বিপুল অর্থ ঋণ নেওয়ায় বর্তমান সরকার চাপে পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। দেশের অর্থনীতির মন্দাভাব কাটাতে 2 বছর সময় লাগবে বলে জানান অর্থমন্ত্রী। এছাড়া স্বাস্থ্য খাতেও ব্যাংক লুটপাট ও দুর্নীতি হওয়ায় আগামী বাজেটে এ খাত উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। শনিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 18 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। জানান, বিগত সরকার জ্বালানি খাতে 50,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে। এ অবস্থা থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে 2 বছরে বেশি সময় লাগবে বলে মনে করেন তিনি। বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে তো এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। স্বাস্থ্য খাত নিয়ে মন্ত্রী জানান, অতীতে এ খাতে ব্যাপক লুটপাট ও দুর্নীতি হয়েছে। তবে আগামী বাজেটে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিতে চায় বিএনপি সরকার। এইবার আমাদের বাজেটে স্বাস্থ্য খাতে
বরাদ্দ আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি। যারা হতদরিদ্র, যাদের দারিদ্রতার কারণে চিকিৎসা করতে পারছে না, তাদের জন্য এই স্বাস্থ্যসেবা ইনশাআল্লাহ আমরা খুব এই জন্যই বাজেট বৃদ্ধি করা হচ্ছে। এদিকে রাজধানীতে এফডিসিতে আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ নিয়ে প্রাক বাজেট ছায়া সংসদে অর্থ উপদেষ্টা জানান, বিগত সরকার ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়ায় চাপে পড়েছে বর্তমান সরকার। দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে বাংলাদেশের কর জিডিপি হার 7% নিচে। একজন মানুষ হিসাবে, একটা দেশ হিসাবে সম্মানের সাথে অগ্রযাত্রার জন্য এটা একটা বড় রকমের প্রতিবন্ধক। সংকট কাটানোর নামে বিএনপি সরকার আইএফের কাছে দ্বারস্থ হয়নি বলেও জানান অর্থ উপদেষ্টা। উত্তরণ ঘটানো যেত। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশ গঠনের সরকার করণীয় নির্ধারণ করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, সমাজ পরিবর্তনের রোডম্যাপ গড়ে তুলতে হবে মূল্যবোধের ভিত্তিতে। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চলচ্চিত্র ও শিল্প সাহিত্যের বিকাশে সরকার বদ্ধপরিকর। আয়োজনে দেশের বিভিন্ন জেলার চলচ্চিত্র কলাকুশলীরা অংশ নেন। দেশপ্রেমিককে সাথে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই আমাদের করণীয় নির্ধারণ করতে চাই। অনেক কিছুই করা যেত যা করা হয়নি আপনাদের জন্য। 56,000 বর্গমাইলের এই কাঠামোতেই যে লক্ষ্যগুলিকে আমরা নির্ধারণ করার কথা রাষ্ট্র সরকার আমরা বারবার বলি বা বলে আসছি, সেটাকে কার্যকরী করার জন্য চলচ্চিত্র যে অনেক বড় একটা শক্তিশালী মাধ্যম, এবং এখানে যে দয়া করে আপনাদের মতো মানুষজন যে যুক্ত হয়েছেন বিত্তবান হওয়ার স্বপ্ন বাদ দিয়ে, এতে যে রাষ্ট্রের ধন্য হয়ে যাওয়া উচিত এবং যতটুকু সামান্য সম্ভব ততটুকু তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমালে হজ প্যাকেজ 5 থেকে 6 লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের কারণে দেশের হজ ও ওমরা আইন সংস্কার প্রয়োজন বলে মনে করেন সংগঠনটির মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। আত্মার শুদ্ধি ও স্রষ্টার নৈকট্য লাভের আশায় এবার হজে যাচ্ছেন মোট ৭৮,৩৭৮ জন, যার মধ্যে ইতিমধ্যেই সৌদিতে পৌঁছে গেছেন 60,000-এর বেশি যাত্রী। এবারের যাত্রা শেষ হবে 21 মে। হজ যাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে আশকোনার হাজি ক্যাম্পে সংবাদ সম্মেলন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সংগঠনের মহাসচিব বলেন, সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের কারণে দেশের হজ ও ওমরাহ আইন সংস্কার প্রয়োজন। এত সব চ্যালেঞ্জের মধ্যেও মহান রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরা সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছি। রাজকীয় সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের কারণে আমাদের বিদ্যমান হজ ও ওমরা আইন সংস্কার এখন নিতান্তই প্রয়োজন। হজ কার্যক্রম শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে জরুরি উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে অনুরোধ করছি। আগামীতে টিকিট মূল্য 1 লাখে নেমে আসবে এমন আশাবাদ ব্যক্ত করে হাব সভাপতি বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের খরচ নেমে আসবে 5 থেকে 6 লাখ টাকায়। টিকিটের মূল্যটা মিনিমাম 50,000 টাকা কমার কথা ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন টিকিটের দামটা আরো কম হওয়া দরকার এবং ওপেন টু অল করে দিবে। মধ্যস্বত্বভোগী যারা 50,000 1 লাখ পর্যন্ত তারা পকেটের টাকাটা নিয়ে যায়, সেই টাকাটা যদি প্যাকেজের সাথে অ্যাড করে তাহলে এখানে 6 লাখ টাকার প্যাকেজ 7 লাখ টাকা হয়ে যায়। তো সেটা যদি ডাইরেক্ট আমাদের কাছে আসে তাহলে আমরা 6 লাখ টাকা বা 5 লাখ টাকায় দিয়ে আমরা করতে পারবো। হজের সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী 30 মে থেকে ফিরতি যাত্রা শুরু হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস। 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরও অভিযুক্ত আটক না হওয়ায় উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন তারা। রোববার থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের। বহিরাগত যুবক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার পর উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রথমে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আলটিমেটাম দেন 48 ঘন্টার। তবে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পরও কোনো অগ্রগতি না হওয়ায় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম সহ পুরো টিমের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় তারা
প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন। তো এটা আমরা প্রপার বিচার চাচ্ছি, এটাই। আর এর জন্য আমাদের যতদূর পর্যন্ত যাওয়া লাগবে বা যা করা লাগবে এটা করতে আমরা প্রস্তুত। আর আমরা চাই যে বহিরাগত না আসুক, এটাই আমাদের মেইন দাবি, এটার জন্যই আন্দোলন করাটা। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান প্রক্টর। আমরা সরকারের উপর অত্যন্ত আস্থাশীল যে সরকারের সহযোগিতায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার করা হবে ব্যক্তিকে, একই সাথে তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সাজা প্রদান করা হবে। শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়িত্ব পালনকালে প্রক্টোরিয়াল বডির কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন উপাচার্য। আন্দোলনকারীদের সামনে ঠিক এই বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে ঘোষণা করার সুযোগ নেই। এ বিষয়ে দোষী কে সেটা সাব্যস্ত করা দরকার, এই জন্য আমি সময় চেয়েছি। এদিকে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার 2 দিন পর সিসিটিভি ফুটেজ এবং অভিযুক্তের ছবি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুলিশ অভিযুক্তের যে ছবি প্রকাশ করে তার সঙ্গে মূল অভিযুক্তের চেহারার মিল নেই বলে জানানো হয়। গত 12 এপ্রিল রাতে বেগম ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় বহিরাগত এক যুবক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সময় সংবাদ, সাভার। নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের নিহত 5 জনের জানাজা শেষে গ্রামের বাড়ি পটুয়াখালীতে দাফন সম্পন্ন হয়েছে। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। গ্রাম জুড়ে চলছে শোক। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহত কালাম ও তার পরিবারের 4 সদস্যকে বহনকারী অ্যাম্বুলেন্স শনিবার ভোরে নিজ গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন কালাম, তার স্ত্রী সাইমা বেগম, 2 মেয়ে মুন্নি ও কথা এবং একমাত্র ছেলে মুন্না। এলাকাবাসী খুবই মর্মাহত। ভবিষ্যতে এরকম দুর্ঘটনাগুলো থেকে আল্লাহ আমাদের সাহায্য করুন, আর আমাদের সতর্কতার জায়গা থেকেও আমরা যারা ব্যবহার করি তারাও যেন এ ব্যাপারে আরো সচেতন হয়। স্বজনরা জানান, দীর্ঘ 30 বছর ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় সবজি বিক্রি করে গ্রামের বাড়িতে একটি পাকা ঘর তুলেছিলেন কালাম। ইচ্ছে ছিল স্ত্রী সন্তানদের নিয়ে নতুন ঘরে কোরবানির ঈদ উদযাপন করবেন, কিন্তু সেই আশা পূরণের আগেই নিভে গেল পুরো পরিবার। একটা পরিবারের মধ্যে 5 জন, একজনও থাকতে তো আর বংশ বাতি যেমন থাকতে। কাকার যে অবস্থায় আমরা কোনদিন ভাবতে পারিনি, কিন্তু এই ঈদের সময় বাড়ি ঘর করার জন্য ই করছিলে। 10 মে ভাড়া বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে কালাম, তার স্ত্রী সাইমা, বড় মেয়ে মুন্নি, ছোট মেয়ে কথা ও ছেলে মুন্না গুরুতর দগ্ধ হন। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একে একে সবারই মৃত্যু হয়। সময় সংবাদ, পটুয়াখালী। দেশের টেলিকম খাত থেকে জিডিপিতে 15% যোগান নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এজন্য দেশের টেলিকম খাত ও গ্রাহক সেবার মান উন্নয়নে ডিজিটাল ইকোনমি রোডম্যাপের দাবি জানান সেবাদাতারা। আর বিটিআরসির চেয়ারম্যান বলছেন, স্পেকট্রামের দাম কত কমালে জনগণ কতটা স্বস্তি পাবে সেই তথ্য উপাত্ত না থাকায় কোনো পদক্ষেপ নিতে পারছে না সংস্থাটি। হাতে হাতে মোবাইল, দেশ বিদেশে মুহূর্তে যোগাযোগের জন্য রয়েছে ইন্টারনেট সংযোগ। তবে এখনও দেশের টেলিকম খাত ও গ্রাহক সেবার মান উন্নয়নে ডিজিটাল ইকোনমি রোডম্যাপ না থাকায় বিনিয়োগ পরিকল্পনা সাজাতে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান মোবাইল অপারেটররা। সকালে রাজধানীর একটি হোটেলে টেলিকম খাতের ভবিষ্যৎ নিয়ে নতুন সরকারের ভাবনা শীর্ষক সেমিনারে এ খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে এআই নির্ভর ডেটা সেন্টার গড়ে তোলার তাগিদ দেয় অ্যামটব। ডেটা সেন্টারগুলোকে যদি আমরা এরকম বিশেষায়িত সেবার গুরুত্বপূর্ণ স্থাপনা যদি ডিক্লেয়ার করে যদি আমরা এটা সাপ্লাইটাকে যদি গ্যারান্টিড রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ফেইলিওরটা কম হবে, কাভারেজটা থাকবে এবং যে কোনো ধরনের ক্রাইসিসে আমরা আমাদের এই ইন্টারনেট বলেন, আমাদের ভয়েস কল বলেন, এটাকে আমরা চালিয়ে যেতে পারবো। এ সময় সঠিক তথ্য উপাত্ত না থাকায় স্পেকট্রামের দাম কমিয়ে সহজে জনগণকে স্বস্তি দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। সরকার কানেক্টিভিটি নিয়ে সরকারের ভিশনটা কি তার কিছুটা আমরা দেখেছি, ম্যানিফেস্টোতে আছে। এই ব্যাপারে আরও বাকি যে কথাবার্তাগুলো সমস্ত মানুষের সমস্ত দেশে কেমন করে আমরা কানেক্টিভিটি, কোয়ালিটি কানেক্টিভিটি ছড়িয়ে দিব, এই সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি
আমাদের জন্য উপকারী হবে। সেমিনারে স্মার্টফোন মানুষের সাধ্যের মধ্যে এনে টেলিকম খাত থেকে জিডিপিতে 15% যোগান নিশ্চিতের আশার কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। Yes, there will be challenges. Yes, there will be policy discussion. Yes, there has to be other supportive ecosystem need to be developed. But এই সেক্টর থেকে 15% of GDP না আসার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সরকার টেলিটক বিক্রি করবে না, বরং দেশি বিদেশি বিনিয়োগ খোঁজা হচ্ছে বলে জানান মন্ত্রী। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকিং খাতের সংকট কাটাতে সরকারকে বাস্তবভিত্তিক পরিকল্পনার পরামর্শ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। একই সঙ্গে লুটপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। দেশের ব্যাংকিং খাতে আস্থার প্রতীক হয়ে ওঠা ইসলামী ব্যাংকগুলোকে রাষ্ট্রীয় নীল নকশায় লুটপাটের আখড়ায় পরিণত করে আওয়ামী সরকার। শনিবার রাজধানী সিডাপে ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত ইসলামী ব্যাংকিং খাতের বিপর্যয়, জাতীয় অর্থনীতিতে এর প্রভাব বিষয়ক সেমিনারে বিশেষ করে ইসলামী ব্যাংকের অর্থ লোপাটের কারসাজিতে জড়িতদের কর্মকাণ্ড প্রবন্ধে তুলে ধরেন অর্থনীতিবিদ মিজানুর রহমান। 18-এর 1 ক ধারা যেটা, সেটাকে বাদ দিতে হবে অথবা এটাকে সংশোধন করতে হবে। পুঁজিবাদের ভয়ঙ্কর থাবায় ইসলামী ব্যাংকে সংকটে ফেলা হয়েছে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। পুরো ব্যাংকিং খাতে ঋণের নামে লোপাট করা অর্থ খেলাপির হিসেবের বাইরে রাখা ও প্রকাশ্যে শাস্তির পরামর্শ দেন ব্যাংকাররা। বেনামী ঋণ এবং লুটপাট করা টাকা, ওটা ঋণ বলা যাবে না। এটাকে যদি আলাদা করে প্রোটেস্টেড বিলের আন্ডারে নিয়ে যায় ব্যাংকগুলো, তাহলে কিন্তু লক্ষ্য করেন খেলাপি ঋণের যে হার, এনপিএল এর রেশিও, সেটা কিন্তু কমে যাবে। সেমিনারে অংশ নিয়ে সুজন সম্পাদক ব্যাংক খাতের দুষ্কৃতিকারীদের ছাড় দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন। অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায়, তাহলে অন্যায় আরো উৎসাহিত হয় এবং আমাদের এখানে মনে হচ্ছে যেন পার পেয়ে যাচ্ছে এবং পার পেয়ে যাবেই না, শুধু তাদেরকে পুনর্বাসনের প্রচেষ্টা চালানো হচ্ছে এবং যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আর্থিক খাতের সংকট উতরাতে সরকারকে সংস্কারে গুরুত্ব দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বলেন, সংকট তৈরিকারকদের আবার উত্থানের সুযোগ প্রশ্নবিদ্ধ করছে। বাংলাদেশে অর্থনৈতিক স্থবিরতা একটা বাস্তবতা। বাংলাদেশ অর্থনীতি আসলে স্থবির। এখানে সেই অর্থে চাকাগুলো সচল হয়নি এখনো। বিনিয়োগ থেকে শুরু করে সব সূচকগুলো যদি দেখি আমরা, সেখানে এই স্থবিরতার একটা বাস্তবতা জোরালোভাবে আছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়াতে হলে নতুন করে লুটপাটকারী মালিকদের হাতে ছেড়ে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যাংক গ্রাহকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জালিয়াতির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখা 26 গার্মেন্টসকে ভুয়া ঋণের ফাঁদে ফেলেছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের মালিকরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ব্যাংক কর্মকর্তারা প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়াই রপ্তানি নথিপত্র ও ফোর্স লোন ব্যবহার করে বিদেশি মুদ্রা লেনদেন করেন। প্রিমিয়ার ব্যাংক পিএলসির নারায়ণগঞ্জ শাখার বিরুদ্ধে ভুয়া সেলস কন্ট্রাক্ট ও ব্যাংক টু ব্যাংক এলসি খোলার মাধ্যমে অবৈধভাবে বিপুল অঙ্কের ঋণের দায় চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে নারায়ণগঞ্জের 26টি রপ্তানিমুখী গার্মেন্টস। শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অভিযোগ করেন, 2017 সাল থেকে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা ভুয়া আইডি ব্যবহার করে জাল সেলস কন্ট্রাক্ট তৈরি করে। এর বিপরীতে বিটুবি এলসি খুলে প্রতিষ্ঠানগুলোর নামে দায় সৃষ্টি করেন। ওনাদের নির্দিষ্ট কিছু ব্রোকার ছিল যারা এই পিআইগুলি কালেক্ট করে আনতো এবং আমাদেরকে ফোর্সলি সিগনেচার করাইতো কমার্শিয়ালের মাধ্যমে, যে তোমরা এটা সিগনেচার আনো, নাহলে তোমাদের এই বেতনের সময় এসে আমাদের আটকাইতো, ঈদের সময় আটকাইতো। তাদের দাবি, ব্যাংক কর্মকর্তারা প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়াই চলতি হিসাব, রপ্তানি নথিপত্র ও ফোর্স লোন ব্যবহার করে বৈদেশিক মুদ্রা লেনদেন করেন। এতে প্রতিষ্ঠানগুলোতে পড়ে অস্বাভাবিক ঋণের বোঝা। 2016-17 সালে বা 21 সালে 81 টাকা সময় ডলার রেট ছিল, বাট ওরা আমাদের অ্যাকাউন্টে জমা দিত 70 থেকে 72 টাকা। আর বাকি যে ডিফারেন্স মানিটা ছিল, যেহেতু ডকুমেন্টস সেল হয়, এখানে কোনো গুডস আসে না, তো সেখানে 2 টাকা 2.5 টাকা একটা কমিশন আছে, সেটা বাদ যাবে। আর বাকি যেই টাকাটা থাকে 7-8 টাকা বা 8-10 টাকা যেটা বাকি থাকে, এটা ব্যাংকের কর্মকর্তা তাদের পকেটে গেছে। প্রকৃত দেনা নিরূপণে নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান ব্যবসায়ীরা। অডিটে আসতো, সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নৌবাহিনী ও কোস্ট গার্ডের নজরদারিতে চট্টগ্রামের জলসীমায় কমেছে দস্যুতা ও চুরি। গেল 5.5 মাসে কোনো অভিযোগ না থাকায় বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যের চট্টগ্রাম বন্দরের
ইমেজ ফিরেছে। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। কর্ণফুলীর মোহনা হয়ে চট্টগ্রাম বন্দরের আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কারেজ দাবিয়ে বেড়াচ্ছে নেভি ও কোস্টগার্ডের মেটাল শার্ক টহলের সুফল মিলছে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি পণ্যবাহী দেশি বিদেশি জাহাজ চলাচলে। 2024 সালে 13টি এবং সবশেষ 2025 সালে 4টি চুরি ও দস্যুতার ঘটনা রেকর্ড করা হয়। তবে এই প্রান্তিকে চট্টগ্রাম বন্দরের 62 নটিক্যাল মাইল পুরো এলাকা দস্যুতা মুক্ত ঘোষণা করেছে এশিয়ার সমুদ্রপথে দস্যুতা প্রতিরোধে সিঙ্গাপুর ভিত্তিক সংস্থা রিক্যাপ। কোস্টগার্ড বলছে গত 1.5 বছরে 1320টি অভিযানে 47টি মার্চেন্ট শিপিংয়ে দস্যুতার প্রতিরোধ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড এবং নেভি বহির্নোঙর এলাকাটা অত্যন্ত ভালোভাবে তারা নজরদারিতে রাখেন, যে কারণে আসলে যারা অপকর্ম করার চেষ্টা করেন তাদের এই সুবিধাটা নেই। কখন কোন জাহাজটা আসলে তার দিকে আমাদের যে দুষ্কৃতিকারীর বোটগুলো যেতে পারে, তো আমরা সেগুলোর তথ্য সংগ্রহ করি, মনিটর করি। বন্দর এবং বহির্নোঙরে দস্যুতা মানে আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে ইমেজ সংকট আর ঝুঁকি বিবেচনায় বেড়ে যায় জাহাজ ভাড়া। আমাদের পজিটিভ, আর আমাদের নেভি কোস্টগার্ড তারা রেগুলারলি খুব স্ট্রিক্ট মনিটরিংয়ে রেখেছে যাতে এই অবস্থাটা মেনটেন রাখা যায়। বছরে 4000-এর বেশি কন্টেনার এবং জ্বালানি তেলবাহী জাহাজ আসছে চট্টগ্রাম বন্দর এবং তার জলসীমায়। এসব জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা অনেকটা দুরূহ, তারপরও সফল হয়েছে বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে কোনো ডাকাতি কিংবা দুষ্কৃতার ঘটনা রেকর্ড করেনি রিক্যাপ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের উপর কোনো আস্থা নেই ইরানের, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান যদি পারমাণবিক কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত রাখে তবে তা যথেষ্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন ইরানের প্রতি তার ধৈর্য শেষের পথে। যুক্তরাষ্ট্রের উপর ইরানের কোনো আস্থা নেই। ওয়াশিংটন চুক্তির বিষয়ে আন্তরিক হলেই কেবল আলোচনায় বসবে তেহরান। স্থানীয় সময় শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালী নিয়েও কড়া বার্তা দেন আরাকচি। বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে নেই তারা এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে পারবে, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। সামাজিক মাধ্যমে লেখেন, এই প্রণালীর নিরাপত্তা রক্ষায় ইরান তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে যাবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত রাখে তবে সেটি গ্রহণযোগ্য হতে পারে। এর আগে ইরানকে সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন তিনি, যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তেহরান। ইরান ইস্যুতে ধৈর্য কমে আসছে এবং আলোচনায় এখনও কোনো অগ্রগতি হয়নি বলেও জানান ট্রাম্প। তিনি দাবি করেন, দুই পক্ষের মূল অবস্থান এখনও অনেক দূরে। ইরান যুদ্ধবিরতির বিনিময়ে বিভিন্ন শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে শত্রুতা বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং সামরিক হামলা বন্ধের নিশ্চয়তা। অন্যদিকে যুক্তরাষ্ট্রও তার মিত্ররা পারমাণবিক সক্ষমতা সীমিত করার উপরই জোর দিচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি ওয়াদা দিলে পূরণ করে, কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী। দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান। কিছুক্ষণ পর চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন। ফারাক্কা চুক্তির মধ্য দিয়ে নির্ধারণ হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কিনা। দেশের স্বার্থ রক্ষা করে নবায়ন চায় সরকার। ব্যারাজে ক্ষতিগ্রস্ত দুই দেশেরই মানুষ। এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। জনদুর্ভোগ, লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যা দাবি নেতাকর্মীদের। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।